শুধু শুধু তখন এই কথা বলিনি, যখন যেখানে জায়গা পাই গুজা মেরে দিই। জামাই তো কয়েকদিন ধরে আমার সাথে কি করতেছে সেটা আমি যদি হসপিটালের বেডে আইসিইউতে ভর্তি থাকি বা আমার কিছু একটা হয়ে যায়, মারাও যাই, আমি যদি একলা সংসার করতেই যাইতাম, তাহলে আবার বড় সুদিনকে আনার জন্য এত কান্নাকাটি কেন করতাম? গাইস, এই সুবিধার জন্য আমি এটাকে ছাদে আনছি। আগের বার ঘরে পরিষ্কার করছিলাম, এবার আমি সবকিছু ঠিক করতে যাইতেছিলাম, কিন্তু আমার সাথে শুধু টিটকারি মারতেছিল, সে সংসার ছেড়ে চলে যাবে, আমার সাথে সংসার করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অন্যান্য টাইমে আমি এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে বকবক করতে থাকি, কিন্তু আজকে আমাদের সেই সুযোগ নাই। মানে বকবক করতে করতে ঘরে যে কত কাজ ফেলে রেখে দিছি সেটা আমি আজকে যদি সবকিছু নাড়াচাড়া না দিতাম নিজেই বুঝতে পারতাম না। তো যাই হোক, শুরুতে আমি একটা কথা বলে দিই, আর আজকের পর থেকে আমি প্রত্যেক দিনই এই কথা বলবো যত দিন পর্যন্ত ব্লগ বানাবো, যে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি এত কষ্ট করে ব্লগগুলো বানাই, কিন্তু কেউ সাবস্ক্রাইবই করে না। এই কারণে এখন থেকে আমি খুঁজে খুঁজে ভালোবাসার মানুষগুলাকে নিব। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি কি কি কাজ জমাইছি। বাইরে ভাই, আমি এই জিনিসটা দেখে নিজে অবাক হয়ে যেতেছি। হুট করে আজকে এটার দিকে আমার নজর গেছে, এত পরিমাণে নোংরা হয়েছে রান্নাঘরে থাকতে থাকতে। তাড়াহুড়া করে রান্না বান্না করে যাই, রান্নার যত কাটাকুটি আছে সব কিছু তাড়াতাড়ি করে মনে হয় যে আমি রকেটের মতো দৌড়াই। তারপর বাচ্চা সামলাতে হয়, বাচ্চা অসুস্থ ছিল এই কয়দিন, সবকিছু মিলিয়ে তারপরে যেহেতু রান্নাঘরে এই র্যাকটা আছে, আর আমাদের রান্নাঘরটা তো ছোট, দেখা যায় কি ডিরেক্ট তেল মনে করেন যে যাবেটা কোথায়, এদিকেই থাকে তেলটা, এই সাইডে এসে পড়ে। এই যে এই জায়গাগুলোতে এই যে দাগগুলো দেখতে পারতেছেন না, এগুলো কিন্তু সব তেলের ছিটকা ছিটকা দাগ, অন্য কোনো কিছু না। তো রান্নাঘরটা যেহেতু ছোট, এই কারণে দেখা যায় কি সব জিনিস অল্প দিনেই ময়লা হয়ে যায়। আমি নিজেই বললাম না, বুঝতে পারতেছি না আমার এটা কিভাবে এত নোংরা হলো। আজকে হুট করে নজরকে আমি পুরো অবাক যে আমি টুকটাক যা পারছি, এই যে পানি জমে থাকে এগুলা, তো ওইগুলা ফেলে দেই, তারপরে টুকটাক মুছছি। কিন্তু অনেকদিন ধরে মেয়ে যেহেতু অসুস্থ ছিল, মেয়ের পিছনে পিছনে দৌড়ানো লাগছে, তারপরে অ্যাক্সিডেন্ট হলো, আপনাদের ভাইও অসুস্থ ছিল, তো সব কিছু মিলিয়ে এইসব এক্সট্রা কাজ তো আর আমার করা সম্ভব ছিল না। তো এখন এটার এই অবস্থা হয়ে গেছে। আর দেখেন আমার সময় যে কোন দিক দিয়ে যায় আমি নিজেই বুঝিনি। এই পেঁপেগুলো সেই দুপুরে পেরে আনছি, এখনো পর্যন্ত খেতে পারি নাই। এগুলাতে এত ময়লা পড়ে, তার উপর একটা ধুইতে পারছি আর একটা ধুইতে পারি নাই। এর মধ্যে মেয়ে এমন কান্না দিছে, খাবো আর কখন। দেখেন নারায়ণগঞ্জ শহরে এত ধুলাবালি কেন, আর রাস্তাঘাটে বের হলে আমার যে গায়ের মধ্যে কি করে, গাইস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে গায়ের মধ্যে গিজ 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 করে অনেক সময় মানুষ বলে না, এই রাস্তাঘাটে বের হলে ঠিক আমার এমন লাগে, মনে হয় কি গায়ের মধ্যে গিজ গিজ করতেছে। বালিগুলা এত ধুলাবালি উড়ে, আমাদের ছাদে পর্যন্ত। চারপাশে অনেক কারখানা আছে, যদিও আমরা একটু ভিতরে গ্রামের সাইডে থাকি, গ্রামও না আবার পুরোপুরি শহরও না, একটু অন্যরকম আর কি জায়গাটা। তারপরও 3-4টার মতো আমাদের এদিকে কারখানা আছে, সেখান থেকে ধুলাবালি উড়ে এসে ছাদের যত গাছপালা আপনাদেরকে দেখাবো না, সবগুলাতে ময়লা পড়ে আছে। আজকে আপনাদেরকে আমি ছাদে গিয়ে দেখাবো। আর এই জিনিসটা আমার ঘরে ধোয়া সম্ভব না, ছাদে নিয়ে যেতে হবে। গ্রামে হলে হয়তো বা পুকুর পাড় বা উঠানের সামনে নিয়ে যেতাম, যেহেতু সেই সুযোগ নাই। আমরা যারা মনে করেন যে একটু শহর সাইডে থাকি, উঠান নাই, তারা সবাই ছাদে দৌড় মারি যে কোনো জিনিস ধোয়ার জন্য। আচ্ছা যাই হোক গাইস, আর বেশি কথা বলা যাবে না, এখন এটা পরিষ্কার করতে হবে। বিকাল হয়ে গেছে, এটা পরিষ্কার করতে করতে আমার মনে হয় রাতই হয়ে যাবে। তারপরে ওই যে রান্নাঘরও অনেকগুলো থালাবাটি জমেছিল, ধোয়ার সুযোগ পাই নাই, সুযোগ পেয়ে ধুইছি। রান্নাঘরটাও পরিষ্কার করছি, রান্নাঘরটা একটু এলোমেলো ছিল, এই কারণে এখন একটু পরিবেশটা ভালো দেখতে পারতেছেন। কি আর বলবো। তো এই জিনিসগুলো ধুয়ে আর রাখি নাই, সব জায়গা মতো রেখে দিছি। এগুলা শুধু এখানে ছিল, রেখে দিছি, কারণ এখানে যা রাখবো এগুলো আবার আমাকে নামিয়ে রাখতে হবে। এই যে এখানে যা আছে প্লেট বাটি যাই আছে না কেন, গ্লাস, সব কিছুই নামাতে হবে। শুধু শুধু এখানে রেখে লাভ আছে বলেন তো? তো বেশি কথা না বলে আমি এখন এটাকে নিয়ে ছাদে চলে যাব। ছাদে গিয়ে এগুলো আবার নামাতে হবে, পরিষ্কার করতে হবে। তো ছাদে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, সাজানোর জন্য ভিডিওটা একটু কাট করছিলাম, এখন কোন বাচ্চার ঘুড়ি জানি কাটা পড়ে আমাদের ওই মুরগির জালের উপরে পড়ছে। তা আমিও সুযোগটার হাতছাড়া না করে নিয়ে নিছি। কেন জানেন? কার আমি এখন কাকে ফেরত দিব। আর যেটা বলতেছিলাম,
বাচ্চাগুলো এত পরিমাণে জ্বালায়, আমার শ্বশুর আব্বা দুপুরবেলা ঘরে এসে খাবারই খেতে পারে না। 10টা মিনিট ওদের কাছ থেকে চায় যে 10 মিনিট পরে আমি নামবো, সেই কলিং বেল একটু পর পর বাজাতে থাকে। আর আমার তো এসবে অনেক ভয় পায়, এই কারণে চিন্তা করছি কি জানেন, এইটার এই যে সুতাগুলো কেটে আবার দোকানে বিক্রি করব, কিন্তু একটু কম দামে সাপ্লাই দিয়ে দিব সুন্দর। আচ্ছা আমি তো ভুলেই গেছি আমি যে কাজ করতে আসছি, মানে কাজের বেলায় সবসময় ঠন করি, মানে এটা যে এত নোংরা করছে আমি নিজেই বুঝতে পারতেছি না। আর আজকে বেশি বকবক করবো না গাইস, পাটিটা বিছাবো, পাটিটার মধ্যে ভিতরে যত জিনিস আছে সব কিছু হচ্ছে গাইস, এগুলাকে এখন এক এক করে নামাবো। আর এই কাচের বাটিগুলা নিয়ে উঠতে যে আমার কি পরিমাণ ভয়টা লাগছে, যদি কিছু হয়ে যায় এবার শাশুড়ি মা একদম খবর করে ফেলবে। যেই পরিমাণ জিনিসপত্র ভাঙছি কাচের, এদিকে আনছি সুবিধার জন্য যে পাটির মধ্যে সবকিছু রেখে দিব। এই যে বিটার, মানে বিটারের সাথে না থেকে এটারে আমি এনে এদিকে রেখে দিছি। আর এগুলো হচ্ছে কাপের বাটি, লাইটার নষ্ট হয়ে গেছে, এটা ভালো আছে, তো সবই এখানে থাকুক। আর এটা হচ্ছে আমাদের 2 বাচ্চার 2টা গ্লাস ছিল, এটা আমাতুরের, এটা যে এখন আমাতুর খায়। আর এগুলো এমনি পানি দেওয়ার জন্য রাখি। শুধু শুধু তখন এই কথা বলিনি, যখন যেখানে জায়গা পাই গুজা মেরে দিই। বাটির অভাব নাই, আল্লাহ আমার শাশুড়ি মা বাটি খুঁজে পায় না খাবার নেওয়ার জন্য। আমরা বাঙালি, আমাদের কিছু হওয়ার আগে জিব্বা বের হয়। এটার মধ্যে ডাল পড়ছে গাইস, এই যে একটা জিনিস এনে ফালাই রাখছি, পাটি স্প্রে। হ্যাঁ, আমার ধোয়া জিনিসের উপরে পড়ছে বাতাসে। গাইস এই সুবিধার জন্য আমি এটাকে ছাদে আনছি, আগের বার ঘরে পরিষ্কার করছিলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বালতিতে পানি নিতে নিতে, তারপর জায়গা কম বাথরুমে। কিন্তু এইখানে আমি একদম মনের মতো করে এটাকে ধুবো, কিন্তু একটা সমস্যা আছে, এদিকে যে সুইচটা মানে পানি আসবে যে ওইটারে না কোনোভাবেই মানে পারি না ঘুরাইতে, অনেক কষ্টে ঘুরাইতে পারছি, আপনাদের ভাইও অনেক সময় পারে না ওইটাকে, শুধু একমাত্র আমার শ্বশুর আব্বাই ওইটারে ভালো মতো ঘুরাইতে পারে। তা এখন হচ্ছে আমি এটাকে ডলাডলি করবো, এই কারণে আগে ভিজাই নিচ্ছি। ওই টাইট জিনিসটা আবার আমাকে এখন ঘুরাইয়ে বাবা বললাম না, আগে কাজ করি। আর এই পাইপটা না বাঁকা হয়ে গেছে, আপনারা অনেকে বলবেন সোজা করে নিতেছি না কেন, এদিকে কিভাবে জানি ঢুকাই রাখছে, এই যে পাইপটা ভাঁজ ভাঁজ হয়ে গেছে। গাইস এখন নির্বাচন চলতেছে, তো মানে একটু পর পর শুধু এখানে এই গান বাজে, ওইখানে ওই গান বাজে, কতক্ষণ দেয়াল গড়ি আসে, কতক্ষণ ফুটবল আসে, কতক্ষণ মানে কি বল আরেকটা পাল্লা দাড়িপাল্লা আসে, একটার পর একটা আসে, আর গান বাজতেই থাকে, মানে কি আর বলবো। এই কারণে আমার হচ্ছে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর আমার না ভয়েস ওভারের জন্য কোনো ভিডিও ফেলে রাখতে একদম ইচ্ছা করে না, ওই ভিডিও এডিট করা যেমন কষ্ট, তারপর ওইটার সাথে ভয়েস ওভার দেওয়াও কষ্ট। এই কারণে আমি চেষ্টা করি যে সব কথা সরাসরি শেষ করে ফেলার। আর আমি যেটা বলতেছিলাম, গানের জন্য আমাকে ভিডিওটা অফ করে দিতে হয়, বড় সেদিন নাই দেখে তো এখন সব কিছু একা হাতে সামলাতে হয়, মানে সব কিছু মিলে আমার অনেক প্রেশার হয়ে যায় সব কিছু সামলাতে। তারপরেও যখন দেখি না যে জামাই বা ঘরের কেউ আমাকে কটু কথা বলতেছে, সেটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু আমি যখন আপনাদের কাছে শেয়ার করি, কিছু কিছু আপুরা জিনিসটা কেন এত নেগেটিভভাবে নেন, মনে হয় কি যে মানে আমি কোন না কোন পাপ করে ফেলছি। তো আজকে কী কারণে এই কথাটা তুলছি বলতেছি আমি আপনাদেরকে। কালকের ব্লগটা আপনারা যারা দেখছেন তো দেখছেনই, আর যারা দেখেন নাই চ্যানেলে গিয়ে দেখে আসবেন যে বড় শুটিং কেন ফিরে এসে আবার চলে গেল। সেইখানে মানে জামাই তো কয়েকদিন ধরে আমার সাথে কি করতেছে সেটা আমি মানে সরাসরি কি করতেছে সেটা আমি আপনাদেরকে নাই বলি, ব্লগে কি করছে সেটাই আপনারা দেখেন। কালকের ব্লগটা দেখার কথা বললাম, এর আগের দিন ব্লগে আমাকে বড় সুদিনের বাবার বাড়িতে যাওয়ার জন্য কি পরিমাণ যে জোর জবরদস্তি করলো, তারপর সরাসরি তো আরও আছে যে না তুমি চলো, তুমি গেলে সব কিছু ঠিক হবে। এখন আমার কথা হচ্ছে আমি সতীনের বাবার বাড়িতে কীভাবে যাই বলেন, আমি তো ভিডিওতে যেমন আমি খারাপ কথা বলছি, ভিডিওতে আবার মাপ চেয়ে নিছি। এখন বড় সতীনের যদি আমার প্রতি ওই ধরনের ভালোবাসাটা থাকতো, টানটা থাকতো, আমি তো কান্নাও করছি, শুধু যে মাপ চাওয়াতে সীমাবদ্ধ ছিল এমন না। তারপর অনেকে আবার প্রশ্ন করছেন কি যে আমি নাকি 2 ঘন্টার যে ভিডিওটা সেইখানে
বড় সতীনের নামে মানে একবার শুধু মাপ চেয়েছি, কিন্তু কয়েকবার বড় সতীনের নামে উল্টাপাল্টা কথা বলছি। কিন্তু আমি না খুঁজেই পাইতেছি না যে আমি কখন বড় সতীনের নামে উল্টাপাল্টা কথাগুলো বললাম, আমার নিজেরই মাথায় ঢুকতেছে না। আমি ওকে কখন কি বললাম, হ্যাঁ একটা আমার মনে আছে যেটা বলছি যে আপনারা বড় সতীনকে যেমন ভাবেন যে অনেক শান্তশিষ্ট, তারপর মানে সাদাসিধে, আসলে এমন না। এই কথা তো সেম কথা তো জামাইও বলে যে বড় সতীন একটা চঞ্চল মেয়ে ছিল, বিয়ের পরে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে ফেলছে, তারপরে আমাকে আনার পরে আরো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ও ঘরের বড়, ওর মধ্যে তো আর ইমেচুরিটি থাকলে হয় না, সব কিছু মিলিয়ে। তো আমি সেটাই বলছি, আপনারা এই জিনিসটাকে কিভাবে নেগেটিভ নিলেন আমি বুঝি না। মানে আমি ছোট সতীন বলি কি আমার সব কিছুই নেগেটিভ? আপনাদের কাছে নেগেটিভ তো নেগেটিভ, আপনারা বাইরের মানুষ অনেক কিছুই বলেন, কিন্তু আমার জামাইয়ের কাছেও মানে জিনিসগুলো নেগেটিভ হয়ে যায়। নিজেই বলতেছে, আবার সেই কথা আমি বললে দোষ হয়ে যেতেছে। এমন কেন ভাই? আমার ক্ষেত্রে এরকম কেন হবে? আমি কি কোনো পর বা কিছু? রাগের মাথায় অনেক কিছু বলছি, আবার মাপ চাইছি, সেই জিনিসটা কেউ দেখতেছেন না। মানে কি করছি সবার মাথার মধ্যে শুধু সেগুলোই আছে। যেটা বলতেছিলাম, গতকালের ব্লগটা যারা দেখছেন, আর না দেখলে অবশ্যই দেখে আসবেন এই ভিডিওটা শেষ করে। এখন আমি আমার কিছু কষ্টের কথা বলি। কালকের ব্লগে জামাই কিন্তু আমাকে অনেক অপমান করছে, কিন্তু আমি কিছু বলি নাই। কেন বলি নাই জানেন? আমি না এই জিনিসটা নিয়ে আর ঝামেলা চাই না। যেহেতু সে বলছে বড় সতীন আসার মতো একটা সম্ভাবনা আছে বা আসবে, এই ধরনের কিছু একটা বলছে ভিডিওতে, আমার ঠিক এখন খেয়াল আসতেছে না। তো যার কারণে আমি চাইছি যে থাক, এটা নিয়ে কথা বলে নাম নাই। কিন্তু প্রতিনিয়ত যেটা আমার একদম সহ্য হইতেছে না, যার কারণে আজকে বলা যে আমার কারণে নাকি বড় সতীন সংসার ছেড়ে চলে গেছে, অথচ সে নিজের মুখেই কিন্তু বলল যে বড় সতীনের সাথে আমি সব কিছু মিটমাট করতে চাচ্ছিলাম, কিন্তু বড় সতীন আমার সাথে মিটমাট করতে চাইতেছিল না, ওটা রাগ দেখাইতেছিল, তেরামি করতেছিল, টিটকারি করতেছিল। আর আরেকটা জিনিস, আমি এসব টিটকারি জিনিসটা খুব কম বুঝি। আমি কারোর সাথে টিটকারি কখনো করিও না, আবার আমার সাথে কেউ করলে সেটাও আমার কাছে বলতে পারেন যে ভালো লাগে না, কিন্তু প্রকাশ করি না। আর আমি কারোর সাথে টিটকারি করিও না, যেটা সত্যি কথা, এটা আমার পছন্দ না। যেহেতু আমার খারাপ লাগে, তো মানুষের কাছেও খারাপ লাগবে। দেখবেন যারা টিটকারি পছন্দ করে না, তারা অন্যদের সাথে টিটকারি মারে না। তো আমার সাথে বারবার আমি সব কিছু ঠিক করতে চাইতেছিলাম, কিন্তু আমার সাথে শুধু টিটকারি মারতেছিল। সে সংসার ছেড়ে চলে যাবে, আমার সাথে সংসার করবে না, আমাকে একলা একলা সংসার করতে দিয়ে যাবে। তারপরে জামাই কাউকে বলে গেল কি যে আমার মধ্যে নাকি ওই ধরনের একটা জিনিস চলে আসছে, যে জামাই আমাকে ভালোবাসা বেশি দিতেছে, একটা হিংসা ভাব চলে আসছে। এটা নিয়ে দেখি যে আপনারা মানে আমার মায়ের কথাও টেনে নিয়ে আসছেন। আপনারা কি আমার মাকে চিনেন? জানেন আমার মাকে? আপনারা জানেন আমার মা হিংসুরটা না কি? সে আমার সাথে কথা বলে না, ঠিক আছে, বলে না। সে তার হয়তো অন্য ধরনের ইচ্ছা ছিল, সেটা পারে নাই। আমি সব কিছু স্বপ্ন ভেঙে চলে আসছি, এই কারণে হয়তো বা আমার যোগাযোগ নেয় না, তাই বলে সে হিংসুরটা হবে কেন? আমি যা করি সেটা যাই হোক, আপনি যে ভুলটা করেন সেই ভুলের দায়ভার কি আপনার মা বাবার? আপনার মা বাবা কি আপনাকে কখনো বলে কোনো ভুল কাজ করতে? অবশ্যই না। তো সেটা বিষয় না যে আমার বাপ মা টেনে আসেন, কিন্তু কথা হচ্ছে জামাই এই কথাটা কেন বললো যে আমার মধ্যে নাকি এই ধরনের হিংসাত্মক জিনিস সে দেখতে পাইছে। তো এই জিনিসটা নিয়ে আমি তাকে ধরবো অবশ্যই। এখন সে বাসায় নাই, বাসায় আসুক, তখন আমি ধরবো যে আমার মধ্যে হিংসুটা ভাবটা আমি মানে কখন দেখতে পাইছেন? আমি তো দেখতে পাইলাম না। আমি অসুস্থ ছিলাম, তো একটা অসুস্থ মানুষের আচরণ একটু অন্যরকম হয়, শরীর যখন খারাপ লাগে, তো তখন হয়তো বা কিছু একটা বলছি। এই বাদে তো আমার মনে পড়ে না যে আমি কোনো হিংসাত্মক আচরণ দেখাইছি বা এরকম কিছু দেখাইছি যে আমি একলা একলা জামাইয়ের সংসার করতে চাই। আমি যদি একলা সংসার করতেই চাইতাম, তাহলে আবার বড় সতীনকে আনার জন্য এত কান্নাকাটি কেন করতাম? এত হাত জোর, এত মাপ চাওয়া, এগুলো তো আমার কোনো দরকারই ছিল না। তারপর এইভাবেও তো বলার দরকার ছিল না যে আমি যদি হসপিটালের বেডে আইসিইউতে ভর্তি থাকি বা আমার কিছু একটা হয়ে যায়, মারাও যাই আমি, তারপরে তুমি তোমার সংসারে চলে আসো, তোমার এত কিছু দেখে লাভ নাই, তুমি তোমার সংসারে ফিরে আসবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে মানে আমার মধ্যে এই আচরণটা আসবে কিভাবে? যার মুখ দিয়ে মানে এইসব কথা বের হয়, সে কি কখনো চাইবে সেই মানুষটা তার কাছে না থাকুক, মানে বড় সতীন আমার কাছে না থাকুক, আমি একলা একলা সংসার করবো? এটা কখনো সম্ভব? যদি আমার মধ্যে ওই ধরনের হিংসাত্মক মনোভাব থাকতো, আমি কখনো এই ধরনের কথা বলতে পারতাম? মানে 4 বছর পরে এসে আমার এটা কেন মনে হবে 1 মাসের জন্য জামাইয়ের ভালোবাসা একটু বেশি পেয়ে? ভালোবাসা না এটা, মানে অসুস্থ মানুষ একটা মানে সিরিয়াস অবস্থায় থাকলে যে কেউই, যার মধ্যে মায়া দয়া আছে, সে আপনার কেয়ার করবে, আপন মানুষ না হইলো মনের মায়ার থেকে। সে তো আমার স্বামী, তো সেই হিসেবে সে করছে, তা আমার মধ্যে সেই হিংসাত্মক ভাবটা কেন আসবে ভাই? আমি এই জিনিসটাই বুঝলাম না। তারপরে সে আমাকে আরো অনেক কিছু বলছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাই না, যেহেতু এই জিনিসটা নিয়ে কথা বলছে, এই জিনিসটার কারণেই নাকি বড় সতীন চলে গেছে। যে
আমার মধ্যে এই ধরনের আচরণ দেখা গেছিল যে আমি একলা একলা সংসার করতে চাই, এটাই নাকি মেইন কারণ। এই কারণে নাকি আমি যাতে ভালো থাকি, বড় সতীন আমাকে একলা একলা সংসার করার মানে সুযোগ দিয়ে সে সংসার ছেড়ে চলে গেছে। আমি কখন দেখাইলাম ভাই এই ধরনের আচরণ, মাথায় ঢুকতেছে না। আর জামাই আমাকে যা মন চায় তা যেমন ভাবে পাতেছে তেমন ভাবে জোর জবরদস্তি করতেছে। আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক নাই এইসব ভেবে। তো এখন কথা হচ্ছে কি, আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক নাই, আমি তাদের কাছে যেতে পারবো না, মানে যাই হয়ে যাক না কেন আমাকে এখানেই দাঁতে দাঁতে খিচ লেগে থাকতে হবে, এই সংসারই করতে হবে শক্ত হয়ে। বিষয়টা কিন্তু এমন না। আমার আব্বু আম্মু যেটা বিষয় সেটা হচ্ছে সতীনের সংসারটা মেনে নিতে পারে না, এটা হচ্ছে তাদের মেইন সমস্যা। কোনো মাই তো পারে না সতীনের সংসার মেনে নিতে। এই যে বড় সতীন নিচ থেকে সতীন আসছে, ওর বাবা মাকে জিনিসটা মেনে নিতে পারছে? অবশ্যই পারে নাই। ওর তো মানে আমার জামাইকে যে বিয়ে করছে এই জিনিসটাই তাদের মেনে নিতে কষ্ট হচ্ছিল, তো সেই জায়গায় আবার সতীন আনছে, তাদেরও এই জিনিসটা নিয়ে একটু সমস্যা হইতেছে। তা আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, বড় সতীনের তাও একটা বোন ছিল, আমার তো সেটাও নেই। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেদিন 2 ঘন্টার ভিডিওতে একটু বলছি এই বিষয়গুলো নিয়ে, এর আগেও বলছি আমাদের সতীন হওয়ার গল্পগুলোতে। ভাইদের আমাকে নিয়ে একটু স্বপ্ন ছিল ভালো কিছু করব, আমি ওই ধরনের ইফোর্টও আমার মধ্যে ছিল, কিন্তু হুট করে যে এই মানে এমন কিছু করব সেটা আমার ফ্যামিলির কেউই ভাবতে পারে নাই। মানে আমি নিজেও ভাবতে পারি না কি থেকে যে কি হয়ে গেছে। বড় সতীনকে পেলাম, ওর সাথে কথা হয়, কথা বলতে বলতে আসলে কি থেকে কি হয়ে গেছে সবটাই এখনো স্বপ্নের মতো লাগে 4 বছর পরে এসো। তো মানে এত স্যাক্রিফাইস করছি সেটার তো দাম নাই, উল্টা আরও বললে শুনতে হয় যে আমি সবসময় আমার স্যাক্রিফাইসের কথা বলি, বড় সতীনের স্যাক্রিফাইসের কথা বলি না। অথচ আমি প্রত্যেকবার এই জিনিসটাই বলি যে একটা সংসার সুন্দর করতে সবার মানে ওই ধরনের মনোভাব লাগে যে আমরা সবাই সবার দিক থেকে স্যাক্রিফাইস করব। তো বড় সতীনের দিক থেকে অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করছে, আমাকে আনছে, তারপরে সংসারটা সুন্দর করে রাখছে। ও যদি মানে শুরুর দিকে চলে যেতে চাইছে ইত্যাদি আরও অনেক কিছু, এমন যদি ও সবসময় থাকতো তাহলে তো সংসারটা সুন্দর হতো না। ও ওই জিনিসটা থেকে বের হয়ে মনে করেন যে সংসারটা সুন্দর করতে চাইছে, চেষ্টা করে গেছে, ও বড় ওই হিসেবে ওর দায়িত্বগুলো পালন করছে, ওর নিজের মধ্যে ওই রকম ম্যাচুরিটি আনছে, যেটা শুরুতেই বললাম যে ও এরকম ছিল না, ও ছিল ঘরের ছোট, চঞ্চল ছিল, সব কিছু মানাই নিছে। তা আমি সবসময় এই জিনিসটা বলি যে আমরা সবাই আমাদের পক্ষ থেকে অনেক স্যাক্রিফাইস করছে, জামাইও তার জায়গা থেকে স্যাক্রিফাইস করছে সংসারটা সুন্দরভাবে রাখার জন্য। নিজের মধ্যে ওই ধরনের মানে একটা জিনিস কি বলবো, ম্যাচুরিটি আনসার সব কিছু মিলিয়ে আমাদের সংসারটা সুন্দর। এই কারণে আপনাদের কাছে আমাদের সংসারটা এত ভালো লাগে। আমি তো মানে বলি নাই যে আমার স্যাক্রিফাইসের কারণে সংসারটা এত সুন্দর, আমি তো বারবারই বলি আমাদের সবার স্যাক্রিফাইসের জন্য সুন্দর সংসারটা। তো এইখানে আমার মানে আমার কোন কথাটা আপনাদের মনে হলো যে আমার মধ্যে হিংসাত্মক আচরণ আছে? তারপর দেখলাম যে জামাইয়ের সাথে সাথে অনেকেই দিল যে তাদের কাছেও নাকি মনে হয় আমি হিংসা করি। আমার নিজের তো মনে না, আমার হিংসা থাকলে ভাই আমি সতীনের সংসারে কেন আসবো? আর আসছি ভালো কথা, আমি সংসার চালাই যাবো কেন, কন্টিনিউ কেন করব? আমি যদি ওই ধরনের মেয়েই হই। আমি সতীন দেখে আসছি, সতীন নিয়ে 4 বছর ধরে সংসার করে যাচ্ছে, আমি সেই 17 বছর বয়সে সতীনের সংসারে আসছি। মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের যেটা প্রাপ্তবয়স্ক হয় সেই বয়সের 1 বছর আগে আসছি। আমার তো দরকার ছিল না এত কম বয়সে মনে করেন যে সতীনের সংসার করার, কোনো প্রয়োজন ছিল না। তারপর আমি সতীনের সংসারে এসে আমার পড়াশোনাটা পর্যন্ত বাদ দিয়ে দিলাম। আমার পড়াশোনা নিয়ে যে কী পরিমাণ স্বপ্ন ছিল সেটা আমি কোনোদিন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, বড় সতীনকে শেষমেশ আমি এইটুকু কথাই বলবো যে এইসব নিয়ে আর কিছু মাথায় রেখো না। কালকের ভিডিওতেই বলছি যে আমরা আমাদের লাইফে অনেক স্যাক্রিফাইস করছি, বাবা মায়ের উপরে গিয়ে কথা বলছি, তো এখন তাদেরকে প্রায়োরিটি দেওয়ার কোনো মানেই হয় না। আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের সংসারটা, আমাদের সম্পর্কটা আগের মতোই থাকবে। কি বলছে না বলছে এগুলো মনে রাখার বিষয় না, রাগের মাথায় তুমি আমাকে অনেক কিছু বলছো, আমি তোমাকে অনেক কিছু বলছি। তো যাই হোক, সংসারে ফিরে আসো। আর জামাইকে নিয়ে ভিডিওতেই কিছু কথা বলে দেই যে আমাকে এইসব জোর জবরদস্তি করে লাভ নাই, কি হবে না হবে সেটা আমার ভালো জানা আছে, কি করলে ভালো হবে না করলে ভালো হবে, কারণ আমরা দুইজন সেম এজেরই। আপনি আমার থেকে বেশি বুঝেন বা কম বুঝেন বিষয়টা এমন না, আর এটা নিয়ে আমি কিছু বলতেও চাই না। তো আমাকে কোনো কিছু নিয়ে জোর করারও কোনো লাভ নাই যে আমি হয়তো বা মানে অসহায়, কিছু করতে পারবো না, এসব ভেবে লাভ নাই। করলে অনেক কিছুই করতে পারবো, এখন আমি অসহায় হয়ে যাইনি, অনেক সুযোগ আছে, সেটা আপনিও ভালো করে জানেন। তো যাই হোক, সব কিছু আগের মতো হয়ে যাক, এটাই আমি দোয়া করি। আপনারাও দোয়া করবেন আমাদের সংসারটা আগের মতো সুন্দর হয়ে যাক, আর সব সময় যাতে আমাদেরকে এমনভাবে দেখতে পারেন আগে যেমনটা দেখছেন, আমাদের সুন্দর একটা সাজানো গোছানো সংসার। সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।